ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। এখানে বলা আছে ওয়েলফেয়ার স্টেট, তাই না? জনকল্যাণমূলক কাজ করতে হবে। কিন্তু এই জনকল্যাণমূলক কাজ যদি সরকার না করে, বৃদ্ধ ভাতা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমরা কোর্টে যেতে পারবো না? পারবো না। কিন্তু ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট করে, তাহলে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না? তার জন্য কত নম্বর আর্টিকেল প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট? 32। আর হাইকোর্ট কত নম্বর আর্টিকেল? 226। কিন্তু আমরা ডিপিএসপি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। কত থেকে কত নম্বর আর্টিকেল ডিপিএসপির মধ্যে পড়ছে? 36 থেকে 51। কত নম্বর পার্টে আছে? 1 2 3 4, 4 নম্বর পার্টে আছে, তাই না? একে বলেছিল যে কনসেন্স অফ দ্য কনস্টিটিউশন, কে বলেছিলেন? গ্র্যানভিল অস্টিন। একে কে বলেছিল? নোভেল কনস্টিটিউশন কে বলেছিল? বি আর আম্বেদকর। না কিরকম একটা গান্ধী না এরকম বি আর আম্বেদকর। ওকে, এবারে দেখো ক্লাসিফিকেশন। এবার তোমাদের পার্টি যে দেখেন ওটা দেখবে, ওটা দেখে পড়ো। ক্লাসিফিকেশন অফ ডিপিএসপিএস, এটা পাঠালাম কেন বুঝতে পারবে তোমরা। প্রথম দেখো ইংলিশটা দেখে নাও। ক্লাসিফিকেশন অফ ডিপিএসপিএস বুঝে নাও। আমাদের সংবিধানে কোথাও বলা নেই যে ডিপিএসপি কে আমরা ভাগ করব, ক্লাসিফাই করব। কিন্তু ওর মধ্যে যে কন্টেন্ট আছে, ওর মধ্যে যে সাবজেক্ট ম্যাটার আছে, সেই হিসাবে আমরা এই ডিপিএসপি কে 3 ভাগে ভাগ করছি। একটাকে বলা হয় সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস। কি বলা হবে? সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস। 2 নম্বরকে বলা হবে গান্ধীয়ান প্রিন্সিপালস। 3 নম্বর বলো তোমরা, পড়ো লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। তাহলে দেখো কোথাও সংবিধানের কিন্তু বলা নেই যে ডিপিএসপি কে ভাগ করতে হবে, ক্লাসিফাই করতে হবে। কিন্তু তার মধ্যে যে সাবজেক্ট ম্যাটার আছে, যে থিম আছে, যে কন্টেন্ট আছে, সেই অনুযায়ী আমরা ডিপিএসপি কে আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য 3 ভাগে ভাগ করেছি। একটাকে বলা হয় সোশ্যালিস্টিক প্রিন্সিপালস, একটাকে বলা হবে গান্ধীয়ান প্রিন্সিপালস, একটাকে বলা হবে কি লিবারাল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপালস। আজকে যে টপিক যে সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস, আর্টিকেল নাম্বার 38 কি বলছে বলো তোমরা? আর্টিকেল নাম্বার ওয়েলফেয়ার অফ দ্য পিপল। ওখানে একটা জিনিস আছে দেখো, ওয়েলফেয়ার অফ দ্য পিপল নেই ওখানে, নেই কি কোড ওয়ার্ড দেখো কি আছে ওখানে। ওখানে আছে দেখো, তোমাদের পড়ছি দেখো, বলছে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। আর আর দেখার দরকার নেই। ওয়েলফেয়ার অফ দ্য পিপল, জনগণের কল্যাণ করতে হবে। মূল অর্থ জনগণের কল্যাণ করতে হবে মানে কি? সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যালি কি জনগণের কল্যাণ করতে হবে। এবং মানুষের মধ্যে যে ইনকাম যে গ্যাপ আছে, সেটাকে মিনিমাইজ করতে হবে, কম করে দিতে হবে। আর যত ইনকাম যে গ্যাপ যদি মিনিমাইজ হয়ে যায়, তাহলে ধনী দরিদ্রের মধ্যে কি অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। তারপরে সোশ্যালিস্টিক ভিউ, এটা সামাজিক দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা চীন থেকে নিয়েছি, যেটা আমরা রাশিয়া থেকে নিয়েছি। তাহলে বলছে প্রথম কি পয়েন্ট বললো যে টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এখানে কি বললো? টু প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। তা মানুষের ওয়েলফেয়ার করতে গেলে মেন মানি লাগবে না? ইকোনমিক জাস্টিস দিতে হবে না? সোশ্যাল জাস্টিস দিচ্ছ, পলিটিক্যাল জাস্টিস, কিন্তু যদি টাকা যদি তোমাদের সবার হাতে সমানভাবে বন্টন না হয়, তাহলে ওয়েলফেয়ার কি হবে? হবে না। ওয়েলফেয়ার করতে হবে আর মিনিমাইজ করতে হবে, মানে কম, ম্যাক্সিমাইজ নয়, মিনিমাইজ করতে হবে ইনকাম গ্যাপ, অপরচুনিটিস। ধনীরা যে সুযোগ সুবিধা ভোগ করে, গরিবদেরও সেটা দিতে হবে। শহরে যেমন বিল্ডিং আছে, হসপিটাল আছে, গ্রামের মধ্যে সেগুলো করতে হবে, যাতে সমস্ত ফ্যাসিলিটি শহর এবং গ্রাম পায়। তবে তো হবে সোশিয়ালিস্টিক হবে, তবে তো সমাজ ডেভেলপমেন্ট করবে, তাই না? এগুলো ওয়েলফেয়ার অফ দ্য পিপল। এবং ইনকাম যে ডিফারেন্স আছে সেটাকে মিনিমাইজ করতে হবে। আর্টিকেল 38 বুঝতে পেরেছো? বুঝে নাও আর্টিকেল 38 কি বললো? ওয়েলফেয়ার অফ দ্য পিপল। আর আমাদের ধনী দরিদ্র উচ্চ নিচ এবং আমাদের অপরচুনিটিস, শহরে গেলে আমরা অনেক অপরচুনিটি পাই, ডাক্তার হলে অ্যাম্বুলেন্স গুলো তখনই হসপিটাল চলে গেল, কিন্তু গ্রামে সেই ফ্যাসিলিটি গুলো দিতে হবে, তাহলে তো সঠিক ওয়েলফেয়ার হবে। তাহলে কি সোশিয়ালিস্টিক প্রিন্সিপালস কি হবে? এনফোর্স করা যাবে। আর্টিকেল 38। 39 কি আছে বলো তোমরা, পড়ো, নিজেরা পড়ো। আর্টিকেল 39
adequate means, পড়ো তোমরা, means of livelihood plus equal pay for equal work for men and women, তোমরা দেখো এই পয়েন্টটা প্রথমে আমাদের, হ্যাঁ না, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, তুমি যেমন কাজ করবে একই রকম পে দিতে হবে। আমাদের গ্রামে কি হয়, মেয়েরা যখন ধান চাষ করে তখন তাদের মায়ের স্যালারিটা কম নয়, আবার ছেলেরা যদি করে তাহলে যদি 500 টাকা হয়, মেয়েদের 400 টাকা, কিন্তু দেওয়া যাবে না। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, তাদেরও কি করতে হবে, ইকুয়াল পে দিতে হবে, ইকুয়াল ওয়ার্ক, সম কাজে সমবেতন। কি ফর মেন অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলার মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, 39 বলছে, তবে তো সমাজ উন্নত হবে। বিবেকানন্দ কি বলছে, যে জাতি যে সমাজ নারীকে বেশি প্রাধান্য না দেয় সেই সমাজ সেই জাতি কোনোদিন উন্নতি বিধান করতে পারবে না। ওই জন্য যতদিন এই নেচার গড, আগেকার দিনের আদিম যুগের মানুষরা নেচারকে পূজা করতো, তার নেচার কার প্রতিমূর্তি, মাদার গডেস, নারী শক্তি সব থেকে ইম্পর্টেন্ট। সেরকম বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমকাজে সমবেতন দিতে হবে, 39 বলছে। আর অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, জীবন ধারণের জন্য যথেষ্ট উপায় বের করতে হবে। মনে করো আমি ভালো পড়াশোনা পারি না, আমি হাতের কাজ করব। মনে করো আমি এটা পারি না, আমি মানে বাড়িতে কাজ করব, বা বিভিন্ন রকম কাজ করবো, তাই বিভিন্ন রকম ইনকামের সোর্স দিতে হবে, সরকারকে দিতে হবে, গভর্নমেন্টকে দিতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকের মধ্যে মানি চলে আসে, আমরা ওয়েলফেয়ার হই। সমস্ত কিছু ওয়েলফেয়ারের কথা বলা আছে, সবাই কি হয়, ওয়েলফেয়ার হয়। বুঝতে পারছো, ক্লিয়ার গুলো বুঝে নাও। অ্যাডিকুয়েট মিনস অফ লাইফ, অ্যাডিকুয়েট মানে যথেষ্ট, মিনস উপায় বের করতে হবে, লাইভলিহুড জীবন ধারণের জন্য অ্যাডিকুয়েট মিনস মানে অনেক রকম উপায় আছে। তো আমরা অনেকভাবে উপার্জন করতে পারি না, পারি, আমি আর ভালো পড়াতে পারি বা খারাপ পড়াতে পারি, অন্যজন অন্য কাজে ঝাড়ু ভালো দিতে পারে, এই সমস্ত কাজ কি করতে হবে, সরকারকে দিতে হবে, যাতে করে সবার কাছে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয়ে ওঠে। একটা ছেলে, একটা পুরুষ, একটা মহিলা কোনোদিন স্বাধীন নয়, তার হাতে যতদিনে সে টাকা উপার্জন করবে। ওকে, বুঝে নাও। অ্যান্ড ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সরকার দেয়, গভর্নমেন্ট দেয়, কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে এটা দেয় না, কিন্তু দিতে হবে, এটা আমাদের আর্টিকেল বলা আছে, দেওয়া উচিত। তারপরে দেখো 39 কি বলা আছে বলো, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড ফর, অনেক কিছু, ফর পুয়ার, ভালো করে বোঝো, পুয়ার। মনে করো সালমান খান কোন একটা মানে হরিণকে মেরে দিয়েছিল, তার টাকা পয়সা সবকিছু আছে, সে কেস লড়ছে। আমি মনে করো হরিণকে মেরে দিলাম, কিন্তু আমার টাকা নেই, পয়সা নেই, তাহলে আমি উকিল রাখতে পারবো না। গভর্নমেন্ট বলছে যে পুয়ার আছে, গরিব আছে, তাহলে সে তো জাস্টিস পাবে না, তারও সরকারিতে লড়ার অধিকার আছে, তাহলে সরকারি উকিল তাকেও দিতে হবে, তবে তো সে কি ইকুয়াল জাস্টিস পাবে, সমান ন্যায় বিচার পাবে। অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড দিতে হবে, ফ্রি, বিনামূল্যে, কারণ ওর কাছে টাকা নেই তো, তাই না, ও তো সেই একই অপরাধগুলো তো উকিল ধরার ক্ষমতা নেই। সরকারকে কি করতে হবে, এগুলো দিতে হবে, যাতে করে কি হয়, সোশিয়ালিস্টিক প্রিন্সিপাল বলবৎ হয়, সমাজবদ্ধ, আমরা সবাই এক, তাহলে আমাদের সমাজ সমান চোখে দেখতে হবে। আমি কি দ্বিতীয় প্যারাগ্রাফে কি বলেছিলাম, আর্থে কি বলেছিলাম, এই সবগুলোর জন্য কোর্টে যেতে পারবে না, কোর্টে যেতে পারবে না, বলা আছে কি, দেখো সব দিতে হবে। কিচ্ছু না, এগুলো বলে যে দিতে হবে, তা আমি যদি কাজ না করি তাহলে কি হবে, ভালো করে বোঝো। ওখানে কিন্তু মেরে দিয়েছে, 38 নম্বরে মেরে দিয়েছে, ওই জন্য গরিবরা না সবসময় গরিব থেকে যায়, তারা কিচ্ছু করার নেই। এক অপরাধ করে যে গরিবরা দোষী হয়ে চলে গেল, আর অন্য অপরাধ তারা কিন্তু সাজা পায় না, কারণ তার টাকা পয়সা আছে, অর্থ আছে, ইনফ্লুয়েন্স আছে সমাজে, তোমরা দেখবে। কিন্তু এটা দিতে হবে, কিন্তু আবার 38 বলে যে নো নন জাস্টিসিয়েবল ইন নেচার, এর জন্য তুমি কোর্টে কোথাও যেতে পারবে না। চলো এবার আর্টিকেল কত আছে বলো,
আর্টিকেল কত আছে বলো বলো। না 41 কি আছে ওখানে? রাইট টু ওয়ার্ক এডুকেশন অনেক কিছু আছে, রাইট টু ওয়ার্ক এডুকেশন এর অনেক কিছু আছে। লাস্টে কার কার আছে বলো তো? ওল্ড পিপল আছে কি ওখানে? হ্যাঁ সিকনেস, আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্ট, ওল্ড পিপল দেখো ওল্ড পিপল, ডিসেবিলিটি লিখে দিয়েছি। ওল্ড প্রথমে ওল্ড পিপল, সিকনেস, আনএমপ্লয়মেন্ট আর ডিসেবিলিটি। ডিসএবিলিটি মনে করো আমি হ্যান্ডিক্যাপড, বুঝো, ডিসেবল হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ, আমি চলতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না, উপার্জনও করতে পারি না, তাহলে সরকারকে তার দিকেও তাকাতে হবে, তার জন্য পেনশন দিতে হবে মাসে মাসে। সরকারি অনুদান, পেনশন মানে কি? সরকারি অনুদান। যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য অনুদান দেয়। আবার বয়স্ক হয়ে গেছে, আমার ছেলে মেয়েকেও দেখে না, বা আমার বয়স্ক হয়ে গেলে বৃদ্ধ ভাতা দিতে হবে, সরকার দিতে হবে। তাহলে এটা বলা আছে, কোথায় বলা আছে? আর্টিকেল নাম্বার 41। আবার আমি আনএমপ্লয়মেন্ট আছে, আমি ভালো কাজ করতে পারি না, আমি খুব ভালো কাজ করতে পারি না, ওই জন্য গভর্নমেন্ট এখন কি হচ্ছে, রামজি বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট, যেটা কি হলো MGNREGA ভেঙে গেল MGNREGA। আমি স্কিল লেবার নয়, আনস্কিল লেবার, তাহলে আমাকে 100, আগে ছিল 100 দিন কাজ দেবে, এর পরিবর্তে কি হচ্ছে ভিপজি রামজি এসছে, রামজি বিকশিত ভারত গ্যারান্টি ফর রুরাল এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট, ওকে এসছে। বললাম তো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা ছিল আগে, আর এখন কি হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট। সব ব্রেনে আছে, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট। তাহলে আমি আনএমপ্লয়মেন্ট আছি, আমি স্কিল লেবার নেই, তাহলে এখানে বলছে আগে 100 দিন ছিল, এখন করে দিয়ে 125 দিন, 125 দিনের কাজ দিতে হবে আনএমপ্লয়মেন্ট। তাহলে সরকারের এটা কাজ, এটা দেয়া দরকার। আমি হ্যান্ডিক্যাপ বা আমি দিব্যাঙ্গ হয়ে গেছি, আমার চোখ কানা হয়ে গেছে, সরকারি পেনশন বা সরকারি অনুদান দিতে হবে, ওল্ড এজদের দিয়ে যারা ওল্ড এজ দিতে হবে, এবং আমরা যে আনএমপ্লয়মেন্ট আছে তাদের জন্য দিতে হবে। অসুস্থ হয়ে গেলাম, মনে করো একটা ট্রিটমেন্ট, অসুস্থ, সরকার অনেক থেকে ছাড় দেয় না, যে এদের জন্য এই ছাড় দেওয়া হলো। নেক্সট কি আছে? 41 কি আছে বলো? 41 এই 41 কি আছে বলো, পড়ো তোমরা। 41 ও সরি 42 আছে, 42 কি আছে? জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন of work and maternity relief। ভালো করে দেখো কি বলছে, জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন। হিউম্যান মানে মানবিক, হিউম্যান মানে কাইন্ড, হিউম্যান মানে কম্প্যাশনেট, হিউম্যান মানে মানবিক, হিউম্যান মানবিক কন্ডিশন অফ ওয়ার্ক মানে কাজ করতে 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 তোমার শরীর অসুস্থ হয়ে গেল। আমাদের 8 ঘন্টা ডিউটি আছে মনে করো, বা কারোর 9 ঘন্টা ডিউটি আছে, শরীর অসুস্থ হয়ে গেল, কিন্তু সেই সময় কোম্পানি বলছে তোমাকে কাজ করতেই হবে, এটা কিন্তু করা ইনহিউম্যান কাজ। তোমাকে সেই সময় তুমি এই কাজ করে তাড়াতাড়ি চলে যাও, ট্রিটমেন্ট করো, একে বলে জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক। কাজের ক্ষেত্রে এগুলো রাখতে হবে। কেউ অসুস্থ হয়ে গেল, জ্বর হলো, আমি কাজে যেতে পারলাম না, তার জন্য স্যালারি থেকে কিছু টাকা কেটে নিল, এটা ঠিক নয়, কারণ হতেই পারে সে অন্যদিন মেকআপ দিয়ে দেবে বা সে অন্য কিছু করবে। আরো কি, মহিলাদের যে ম্যাটারনিটি লিভ অবশ্যই দিতে হবে, কারণ বাচ্চা প্রসবের 3 মাস আগে আর 3 মাস, মোট 6 মাস কি দেওয়া হয়, 6 মাস কি ম্যাটারনিটি লিভ দিতে হবে, কারণ তারা তখন স্কুলে আসতে পারবে না। এটাকে কি হিউম্যান কন্ডিশন, দেখো জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ম্যাটারনিটি রিলিফ। ম্যাটারনিটি মাতৃত্বকালীন তাকে রিলিফ দিতে হবে, সেই জব থেকে, কাজ থেকে তাকে স্বস্তি দিতে হবে, নিষ্কৃতি দিতে হবে, কি দিতে হবে? রিলিফ দিতে হবে। কত? যে মানে চাইল্ডের বার্থে 3 মাস আগে ছুটি নেবে আর 3 মাস পরে আসবে, তাই বলে 6 মাস। 6 মাস কি দেওয়া হয়? ম্যাটারনিটি লিভ দেওয়া হয়। এটা কত নম্বর আর্টিকেল বলা আছে? 42। এরপরে আছে আর্টিকেল 42A, আছে তো?
43 আছে, 43 কি আছে? লিভিং ওয়েজ অ্যান্ড ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ। ভালো করে বলছো। আমি কোথাও কাজ করছি, তা কাজ করে সেখানে যদি আমার 2000 টাকা বেতন হয়, তাহলে সারা মাসের সংসার চলবে না। সেই জন্য লিভিং ওয়েজ, যে ওয়েজ দেওয়া হবে, ওয়েজ মানে পারিশ্রমিক দেওয়া হবে, সেটা যাতে কি হয়, লিভিং হয়, যাতে আমরা ভালো করে সুন্দরভাবে আমরা লিভ করতে পারি, বাস করতে পারি, সংসার ভালোভাবে চালাতে পারি। অ্যান্ড ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ, ডিসেন্ট স্ট্যান্ডার্ড যে আমাদের জীবনযাত্রার মান হবে সেটা যেন ডিসেন্ট হয়, ওকে, একদম সঠিক হয়, যাতে ডিসেন্ট হয়, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। যে ওয়েজ দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে, তাতে আমাদের সন্তান সন্ততি যেন সমস্ত ভালোভাবেই চলে যায়। কম টাকা দিলে হবে না, একটা নির্দিষ্ট টাকা দিতে হবে, যাতে করে সোশিয়ালিস্টিক প্রিন্সিপাল মেনটেন করা যায়। নেক্সট কি আছে? সরকারি কাজের ক্ষেত্রে আবার বেসরকারি কাজের ক্ষেত্রে, ওখানে স্টেট মানে কি বলা আছে, বেসরকারি বলা আছে। বেসরকারি কাজে মানে কি বলা আছে, যে গভর্নমেন্ট সরকার নিজে কি করতে পারবে, নিজে ক্ষমতা নিতে পারবে, নিজে ডিসিশন নিতে পারবে, সেটা তো অটোনমাস বডি। যে কোনো প্রাইভেট কোম্পানি তারা নিজস্ব মতে চলে, তাহলে ওকেও করতে হবে, কিন্তু না করলে তুমি কোর্টে যেতে পারবে না। মেন তারপর 43A, আর্টিকেল নাম্বার 43A, পার্টিসিপেশন, তাই তো, পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ফ্যাক্টরিজ, অনেক কিছু ইন ফ্যাক্টরিজ। দেখো আমাদের যখন ফ্যাক্টরি চলে, একটা মালিক থাকে, ওনার থাকে, তাই তো, একটা মিডলম্যান থাকে, আর লাস্টে কারা থাকে, লাস্ট থাকে লেবার থাকে। ফ্যাক্টরি চালাতে গেলে যেমন এই মালিকের দৃষ্টিভঙ্গি মানে মতামত লাগবে, তেমন যারা এর মাঝখানে আছে মিডলম্যানের লাগবে, তেমন লেবারেরও কি অংশগ্রহণ লাগবে, তবে একটা সুন্দরভাবে সুস্থভাবে ফ্যাক্টরি কিন্তু রান করতে পারবে। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি করা হয়, লেবারদেরকে কি করা হয়, মানে কোনো ডিসিশন নিতে গেলে, কোনো কিছু নিতে গেলে লেবারের সঙ্গে সলা পরামর্শ অ্যাডভাইস করা হয় না, বা তাদের সঙ্গে বসে আলোচনা করা হয় না। কিন্তু এটা করা উচিত, পার্টিসিপেশন করা উচিত অফ ওয়ার্কার্স ইন ফ্যাক্টরিজ। ফ্যাক্টরি চালাতে গেলে তাদেরও তো ইনভলভমেন্ট আছে। তারা যদি কাজ না করে, তাহলে ফ্যাক্টরি চলবে কি করে, ওকে, চলবে কি করে? তাহলে এদের পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স, শ্রমিকদের অংশগ্রহণ অবশ্যই দরকার। ফ্যাক্টরিজ মানে কি, ফ্যাক্টরি যখন নিয়ম নীতি কিভাবে চলবে, কি করলে ডেভেলপমেন্ট হবে, আমরা লেবারদেরকে সবসময় ইগনোর করি, তাদেরকে আমরা ডিসিশন মেকিং পাওয়ারে রাখি না। কিন্তু ডিপিএসপি বলছে যে তাদের কি করতে হবে, অংশগ্রহণ করাতে হবে। নেক্সট দেখো কি আছে, আর্টিকেল 47, লাস্ট আর্টিকেল 47 বলছে, দেখো এখন বলেছে মিড ডে মিল বাড়াতে হবে, টাকা বাড়িয়েছে কেন, যে যার ছেলে মেয়েদের মধ্যে বা যারা ওটা বাচ্চাদের ওটা কি বলা হয়, অঙ্গনওয়াড়িতে ধীরে ধীরে আরো নিউট্রিশনাল ফুড দিতে হবে না, নিউট্রিশনাল ফুড দিতে হবে, যাতে করে ব্রেনটাকে কি হয়, ডেভেলপ হয়। এই নিউট্রিশনাল ফুড দিতে হবে না, নিউট্রিশনাল ফুড দিলে কি হবে, তার বডিটা কি হবে, হেলদি হবে। এই হেলদি বডি এবং হেলদি মাইন্ড, ভালো এডুকেশন নেবে, আর এডুকেশন নিলে তবে তো আমাদের ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসল হবে, তাই না? ইনটক্সিকেটিং ড্রিঙ্ক মানে মদ, ইনটক্সিকেটিং মানে মদ পান করা চলবে, ওয়াইন বা ড্রিঙ্কস বা ইনটক্সিকেটিং মানে মদ পান করা চলবে না, তাতে শরীরের ক্ষতি করে। টাকা পাচ্ছে, রেভিনিউ পায়, সরকারের উপায় হয়, সরকারের প্রচুর টাকা ইনকাম হয়, ওকে, সরকার চাইবে কোনোদিন? অনেক সরকার তো চেয়ে, বিহারে ব্যান আছে, গুজরাটে যেমন ব্যান আছে, অনেক জায়গাতে ব্যান আছে। তাহলে কি নিউট্রিশনাল ফুড দিতে হবে, হলে আমরা হেলদি হবো, হেলদি হলে কি আমাদের কিন্তু ইনটক্সিকেটিং ড্রিঙ্কস মদ্যপান করা চলবে না। এই মদ্যপান করলে আমাদের শরীরের মেন্টাল এবং ফিজিক্যাল প্রভাব পড়ে, ভীষণ বাজে। দেখো কি ব্যাপারটা হয়,